না না, কাকে খুঁজতে যাব? আনিকা আগের মতোই ফিসফিস করে বলল। থাক, আর ঢং করতে হবে না। বউকে খুঁজছো বললেই তো পারো। তোমার বউ খাবে না, বিকালে খাবার খেয়েছে আর সন্ধ্যায় আমাদের জোর করায় নাস্তা খেয়েছিল, তাই এখন আর কিছু খাবে না। তবে প্যারা নিও না, ঘুমানোর আগে ঠিক পাঠিয়ে দেবো। আদৃশ আনিকার দিকে চোখ গরম করে তাকালো। আনিকা ভয়ে না পেয়ে উল্টো হাসতে লাগলো। আদৃশের অপর পাশ থেকে আহিল ফিসফিস করে বলল। বউ ছাড়া ভাইয়ের অবস্থা পুরাই চিনি ছাড়া চায়ের মতো, একদম তেতো ফিকা। আহিলের কথা কানে যাওয়ায় এবার বেশ শব্দ করে হাসতে লাগলো আনিকা। আহিলও সাথে তাল মিলাচ্ছে। সবাই ওদের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে হাসি থামালো তারা। খাওয়ায় মনোযোগ দিল দুজনই। ওরা দুজনই থেমে যাওয়ায় হাঁপ ছেড়ে বাঁচলো আদৃশ। দুইটাই বিচ্ছু। রুমের বাইরে দরজার সামনে দাঁড়িয়ে আছে আয়ানা। ভেতরে যাবে কি যাবে না, কি করবে বুঝতে পারছে না সে। ভয়ে বুকটা কাঁপছে। যদি আদৃশ আবার বকে। সে ভেবেছিল আজ আনিকার রুমেই থেকে যাবে, কিন্তু আনিকার রুমে এসেই বলল। কি ব্যাপার আয়না পাখি, ঘুমাবে না নাকি আজকে? যাও রুমে ঘুমিয়ে পড়ো, অনেক তো রাত হলো, যাও যাও। তাকে ঠেলে ঠুলে রুম থেকে বের করে দিল আনিকা। আয়ানা কয়েকবার তার সাথে থাকার কথা বলতে চেয়েছিল, কিন্তু এই কথা বললে আনিকা সন্দেহ করতে পারে, তাই কিছু বলেনি। চুপচাপ চলে এসেছে। তবে এখন যে রুমে যেতে ভয় লাগছে। আয়ানা ভাবলো ড্রয়িং রুমে চলে যাবে। সবাই হয়তো ঘুমিয়ে গিয়েছে এতক্ষণে। যেই পা উল্টো দিকে ফিরল, পেছন থেকে ডাক পড়ল আয়ানার। চুপচাপ রুমে এসো। আয়না পেছন ফিরে দেখলো রুমের দরজায় আদৃশ দাঁড়িয়ে আছে। আদৃশের গম্ভীর চাহনি দেখে তাকে উপেক্ষা করার সাহস পেল না আয়ানা। ধীর পায়ে রুমে প্রবেশ করলো। আয়ানা ভেতরে ঢুকতেই ধুম করে দরজা লাগালো আদৃশ, যেন সব রাগ দরজার ওপর ছাড়তে চায়। দরজা লাগানোর শব্দে ভয়ে দেয়ালের সাথে মিশে গেল আয়ানা। আদৃশ আয়ানা দুই পাশের দেয়ালে হাত ঠেকিয়ে তার দিকে ঝুঁকে আসলো। আদৃশের এভাবে এতটা কাছে আসায় চোখ খিচে বন্ধ করে দেয়ালের সাথে আরও সিটিয়ে গেল আয়ানা। কানের ওপর গরম নিঃশ্বাস আছড়ে পড়ায় মৃদু কম্পন ধরে গেল তার শরীরে। আদৃশ আয়নার কানের কাছে মুখ নিয়ে মৃদু স্বরে বলল। তোমার সাহস তো কম নামে, আমাকে ইগনোর করছো তুমি। আবার বাইরের ছেলের সাথে হা হা হি করো। আর সারাদিন অনেক জ্বালিয়েছ, তার শাস্তি তো পেতেই হবে। শাস্তির কথা শুনে ভয়াত্মক দৃষ্টিতে আদৃশের পানে চাইল আয়ানা। এই মুহূর্তে আদৃশ তার খুব নিকটে দাঁড়িয়ে আছে। দুজন এতটাই কাছাকাছি যে তাদের নাক ছুঁই করছে। আদৃশের কণ্ঠ শান্ত হলেও কথাগুলো ভয়ানক লাগছে আয়ানার। হুট করে আদৃশ দূরে সরে গেল। আয়ানা হাত ছেড়ে বাঁচল আদৃশ দূরে যাওয়ায়। আদৃশ সোফায় গিয়ে পায়ের উপর পা তুলে বসলো। তার ঠোঁটে লেগে আছে বাঁকা হাসি, যা দেখে ভয় পাচ্ছে আয়ানা। সে এখনো আগের মতোই দেয়ালের সাথে লেগে দাঁড়িয়ে আছে। আদৃশ এবার গম্ভীর রাগী কণ্ঠে বলল। কান ধরো। আদৃশের হঠাৎ এমন আজব কথায় মুখ হাঁ হয়ে গেল আয়ানার। সে হাবলার মতো আদৃশের দিকে তাকিয়ে রইল। তার বুঝে আসছে না সে ঠিক শুনছে কিনা ভুল। আয়ানাকে হাবলার মতো তাকিয়ে থাকতে দেখে ধমক দিল আদৃশ। ধমকে বলল। কি বললাম শোনোনি? কান ধরো ফার্স্ট। লেট করলে কিন্তু পানিশমেন্ট আরও বাড়বে। তখন কিন্তু এক পায়ে কান ধরে দাঁড় করে রাখবো, ওকে? আদৃশের ধমকে লাফিয়ে উঠল আয়ানা। পুরো কথা শুনে মুখ দিয়ে অটোমেটিক্যালি বের হয়ে গেল। কান কেন ধরবো? কি করেছি আমি? আদৃশ বলল। আজ কোনো পড়াশোনা করনি, তার শাস্তি তুমি এখন পাবে। আয়না কি বলবে ভেবে পেল না। সে আসলেই কিছু পড়েনি। বই সাথে নিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু পড়ার মন বসাতে পারেনি। সে কাঁদো কাঁদো চেহারায় আদৃশের দিকে তাকালো। আদৃশকে চোখ রাঙিয়ে তাকাতে দেখে ধীরে ধীরে নিজের কান ধরল আয়ানা। ঠোঁট উল্টে বারবার নাক টানছে সে, যে কোনো সময় কেঁদে ফেলবে। নিজের মায়ের বাড়িতে বকাশোনা মার খাওয়াতে সে অভ্যস্ত ছিল, কিন্তু এই বাড়িতে এই প্রথম এমন হচ্ছে। স্বামী নামক মানুষটার সামনে কান ধরে দাঁড়িয়ে থাকায় লজ্জায় মাথা কাটা যাচ্ছে আয়ানার। আয়ানার মুখের অবস্থা দেখে ভীষণ হাসি পাচ্ছে আদৃশের। সে আগেই ঠিক করে রেখেছিল আয়ানা আসলে তাকে একটা শাস্তি দিবে। এতক্ষণ রেগেও ছিল, কিন্তু আয়ানাকে দেখা মাত্রই তার রাগ কিভাবে যেন উড়ে গেছে। তারপরও সে রাগ করার ভান ধরেছে একটু মজা নেওয়ার জন্য। আয়ানার হঠাৎ কান্নায় ভরকে গেল আদৃশ। সে তো 2 মিনিট পরই কান ছেড়ে দিতে বলতো, কিন্তু আয়ানা যে এত অল্পতেই এভাবে কেঁদে ফেলবে বুঝতে পারেনি সে। অন্যদিকে কান ছেড়ে 2 হাতে মুখ ঢেকে ডুকরে কাঁদছে আয়ানা। পড়া না পারার জন্য এর আগে কখনোই শাস্তি পায়নি সে। সব কিছুর পেছনেই তো আদৃশই আছে, আর শাস্তি তাকেই পেতে হচ্ছে।
একে তো আদ্রিস তাকে কান ধরিয়েছে, তার উপর তাকে দেখে হাসছিল। এটা দেখে নিজেকে আর সামলাতে পারেনি আয়ানা। আয়ানাকে কাঁদতে দেখে আদ্রিসের মনটা অস্থির হয়ে উঠল। সে দ্রুত পায়ে আয়নার কাছে এগিয়ে আসলো, কিন্তু কি বলবে বা কিভাবে সান্ত্বনা দিবে ভেবে পেল না। তারপরও গলা ঝেড়ে বলতে লাগলো, আই আই এম সরি, প্লিজ কেঁদো না, আমি তোমার সঙ্গে একটু মজা করছিলাম। আদ্রিসের কথায় আয়নার কান্নার শব্দ আরও বেড়ে গেল। আদ্রিস কি করবে ভেবে পেল না। সে আয়নার হাত সরানোর চেষ্টা করতে লাগলো। একটুখানি জোর প্রয়োগ করার পরে আয়না হাত সরাতে সক্ষম হলো। সে সারা মুখে চোখে পানি লেপটে আছে, নাক মুখ লাল হয়ে আছে। আয়না একবারও আদ্রিসের দিকে তাকাচ্ছে না, মাথা নিচু করে চোখের পানি ফেলেই যাচ্ছে। আদ্রিস আয়নার দুই গালে হাত রেখে চোখের পানি মুছে দিল। আয়নার কান্নার শব্দ কমে এসেছে, কিন্তু এখনও ফুপিয়ে যাচ্ছে সে। আয়নাকে এভাবে কাঁদতে দেখে কষ্ট হচ্ছে আদ্রিসের, নিজের ওপর রাগ হচ্ছে তার। কেন যে এমনটা করতে গেল? আদ্রিসের হুট করে ইচ্ছে হলো আয়নাকে নিজের মাঝে আবদ্ধ করে নিতে। কেন যেন সে নিজের ইচ্ছেটাকে দমাতে পারল না। অজান্তেই জড়িয়ে নিজের বুকের মাঝে আবদ্ধ করলো আয়নাকে। আয়নাও ভদ্রমেয়ের মতো লেপে রইল আদ্রিসের বুকে। তার আপাতত কোনো হুঁশ নেই, সে নিজের কান্নাতেই ব্যস্ত। আদ্রিসের শার্ট মুঠ করে ধরে বুকে মুখ গুজে কাঁদতে লাগলো সে। আদ্রিস মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলল, হয়েছে তো, আর কত কান্না করবে তুমি? আমি তো সরি বললামই, আমি শুধু একটু মজা করতে চেয়েছিলাম। তুমি কিন্তু আমাকে রাগিয়ে দিয়েছো। সারাদিন কেন রুমে আসোনি? আর আমি তো আগেই বলেছিলাম, পড়া না পারলে তোমাকে পানিশমেন্ট দেবো। আপনার ভয়ে তো রুমে আসিনি, আপনি যদি আবার রাগ করেন। আর পড়াও তো আপনার কারণেই হয়নি। আদ্রিস হালকা হেসে বলল, ও, এখন সব দোষ আমার, তাই না? আচ্ছা, মেনে নিচ্ছি, সব দোষ আমার। কিন্তু কে যেন নাকের পানি চোখের পানি দিয়ে আমার পুরো শার্টটা ভিজে ফেলেছে। ইস! আদ্রিসের কথায় সম্মতি ফিরল আয়ানার। ছিটকে দূরে সরে গেল সে। তাকিয়ে দেখল সত্যি আদ্রিসের শার্টের একটা অংশ ছিঁড়ে গেছে। আদ্রিসের মুখের দিকে তাকাতেই দেখল মিটমিট করে হাসছে সে। ভীষণ লজ্জা পেল আয়ানা। অজান্তেই কতটা কাছে চলে গিয়েছিল সে আদ্রিসের। আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারল না আয়ানা। এক ছুটে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। অপরদিকে আয়ানার কাণ্ডে বেশ শব্দ করে হেসে ফেলল আদ্রিস। বুঝতে পারল বেচারি প্রচুর লজ্জা পেয়েছে, তবে তার মজাই লেগেছে আয়ানাকে লজ্জা দিতে। সময় বহমান কেটে গেছে বেশ কয়েকটা দিন। আজ কোচিংয়ে এক্সামের রেজাল্ট দিয়েছে আয়ানার। 2 মার্কের জন্য প্রথম হতে পারেনি সে। যেই ছেলেটা শুরু থেকে প্রথম হয়ে আসছিল সেই প্রথম হয়েছে, কিন্তু মাঝখান থেকে আসা একটা মেয়ের রেজাল্ট ক্লাসের অনেকেরই চমকে গিয়েছে, বিশেষ করে ব্রিলিয়ান্ট দলের ছাত্রছাত্রীরা। তারা এতদিন আয়ানাকে দেখেও দেখতো না, কিন্তু রেজাল্ট দেখার পর অনেকেই এগিয়ে এসেছিল তার সাথে কথা বলার জন্য। আয়ানা সবার সাথে নির্মস্ব ভাষায় কথা বলেছে। তাদের মাঝে অনেকেই তার সাথে বন্ধুত্ব করারও চেষ্টা করেছে, কিন্তু সে এই বিষয়টা খুবই সাবধানতার সাথে এড়িয়ে গেছে। কারণ আয়ানা জানে তার রেজাল্ট দেখে যারা তার সাথে বন্ধুত্ব করতে এসেছে তারা সবাই স্বার্থদ্বেষী মানুষ। তারা কেবল নিজেরই স্বার্থ বোঝে। স্বার্থ পূরণ হলে তাদের আর খোঁজ পাওয়া যাবে না। তার প্রকৃত বন্ধু হলো দীপ আর মিথিলা, কারণ তারা দুজনেই তার ফলাফল আর যোগ্যতা দেখেনি, বরং দেখেছে তার চরিত্র এবং ব্যবহার। আয়ানা কিছুটা মন খারাপ হয়েছে প্রথম হতে পারেনি তাই, আর আদ্রিসও তাকে বকা দেবে এমনটা ধারণা তার। আয়ানার মুড অফ করে বাসায় আসলো, ফ্রেশ হয়ে খেতে বসলো সে। আজ আদ্রিস আসেনি, হয়তো কাজের চাপে বেশি। আজও আয়ানার খাবার নাড়াচাড়া দেখে তাকে খাইয়ে দিলেন অনু বেগম। তিনি বুঝতে পারছেন কিছু একটা হয়েছে যার কারণে আয়ানার মন খারাপ। তিনি ঠিক করলেন খাওয়ানোর পর জিজ্ঞাসা করবেন আয়ানাকে। খাওয়ানোর পর তিনি আয়নার কাছে জানতে চাইলে তার কেন মন খারাপ। আয়নার রেজাল্টের ব্যাপারে সবটা অনু বেগমকে বলল। অনু বেগম আলতো হাসলেন, আয়নার গাল টেনে দিয়ে বললেন, এইটুকুতে এত মন খারাপ করলে চলবে? এই এক্সামে প্রথম হতে পারোনি তো কি হয়েছে, এর পরেরটা তো হবে। সামনে আরও কত পরীক্ষা পড়ে আছে, চেষ্টা করতে থাকো, দেখবে তুমি প্রথম হবে এর পরের বার। আয়না মুচকি হাসলো। সে জানতো অনু বেগম এমন কিছুই বলবে। তার প্রতিটা কথা হারানো মনোবল ফিরে পায় আয়ানা। সে অনু বেগমের কোলে মাথা রেখে বলল, একটু মাথায় হাত বুলিয়ে দেবে আম্মু? আয়না আবদারের পরম মমতাময়ী মায়ের মতো তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো অনু বেগম।
আয়ানার মমতার পরিপূর্ণ হতে ছোঁয়ার শান্তিতে চোখ বুজে ফেলল। মনে মনে ভাবতে লাগলো, ইস কত না শান্তি এই কোলে, এই হাতের ছোঁয়ায়। রাতে আদৃশ আসার পর ভয়ে ভয়ে নিজের রেজাল্ট সম্পর্কে আদৃশকে জানালো আয়ানা। আদৃশের গম্ভীর মুখ দেখে ভয়ে চোখ বন্ধ করে ফেলল সে। এই বুঝি তাকে বকবে, কিন্তু এমন কিছুই হলো না। আদৃশ স্বাভাবিকভাবেই বলল, চেষ্টা করতে থাকো, ফলাফল আরও ভালো করবে ইনশাল্লাহ। আদৃশ কথা শেষ করে পড়াতে শুরু করলো আয়ানাকে, কারণ এর চেয়ে বেশি কিছু বলার নেই তার। যে ফাঁকিবাজি করে তাকে বকা দেওয়া যায়, শাসন করা যায়, কিন্তু যে সারাক্ষণ চেষ্টা করে তার শুধুমাত্র মনোবল বাড়ানো যায়, কারণ সে সবসময় নিজের বেস্টটাই দেওয়ার চেষ্টা করে। আর আদৃশ জানে আয়ানা কতটা চেষ্টা করে, কতটা পরিশ্রম করে। সে নিজের চোখে সবটা দেখে, তাই এই বিষয়ে বাড়াবাড়ি কিছুই বলার তার সাজে না। আর 10 দিন পর মেডিকেলের এক্সাম। দিনরাত এক করে পড়তে হচ্ছে আয়ানাকে। কোচিংয়ে পড়াশোনা শেষ, এখন বাড়িতে বসেই পড়তে হবে। কোচিংয়ে নিয়মিত টেস্টের সহ ফাইনাল এক্সামও প্রথম হয়েছে সে। তারপরও পড়াশোনার কোনো রকম গাফিলতি করছে না আয়ানা। দীপ আর মিথিলার সাথে প্রায় কথা হয় তার অনুর ফোন থেকে। এই সময়ের ব্যবধানে দীপ আর মিথিলার মাঝেও ব্যাপক পরিবর্তন এসেছে। আগে পড়াশোনা নিয়ে তেমন সিরিয়াস না হলেও এখন তারা প্রচুর সিরিয়াস এই বিষয়ে। এই যে বলে না, সঙ্গদোষের লোহা ভাসে, তারা আয়নার ভালো গুণটা রপ্ত করেছে। পড়াশোনার প্রতি আয়নার এত মনোযোগ দেখে তারাও মনোযোগী হয়ে উঠেছে। তাদের তিনজনের এখন একটাই টার্গেট, ভালো এবং একই মেডিকেলে চান্স পাওয়া। এর মাঝে দুবার নিজের মায়ের সাথে দেখা করে এসেছে আয়ানা। আদৃশ নিজেই তাকে নিয়ে গিয়েছিল সময় বের করে। প্রথমবার কোচিং থেকে আসার সময় নিয়ে গিয়েছিল, আর দ্বিতীয়বার ছুটির দিনে। সেদিন নিজের বাড়ি থেকে আসার পথে সাহস করে আয়ানা রিয়ার কথাটা তোলে। অনেক দিন ধরে বলবে ভেবেছিল আয়ানা, সেদিন ছুটির দিন হওয়ায় বলেই ফেলেছে। আর আদৃশও দ্বিমত করেনি, রিয়ার বাড়িতে নিয়ে গিয়েছিল। রিয়া তখন বাড়িতেই ছিল। এতদিন পর বান্ধবীকে দেখে পেরে অনেকক্ষণ তাকে ঝাপটে ধরে বসেছিল আয়ানা। দুজনের চোখে আনন্দের অশ্রু ভিড় জমিয়েছিল। আদৃশ নীরবেই দুই বান্ধবীর আনন্দ পর্যবেক্ষণ করেই গেছে। আদৃশ আয়ানার হাজবেন্ড জানার পর তাকে অনেক খাতির যত্ন করেছে রিয়ার পরিবার। তাদের ব্যবহারে আয়ানার আরেকবার মনে হয়েছে ওরা গরিব হলেও ওদের মন অনেক বড়। গাড়িতে থাকাকালীন সময় আদৃশ রিয়ার সম্পর্কে জানতে চাইলে তাকে সবটা খুলে বলে আয়ানা। রিয়ার ডিভোর্স হওয়া, তার সাহসিকতার, আত্মসম্মানবোধ, সব সময় ব্যবহার, এই সব ব্যাপারে আদৃশকে জানায়। দেখা হওয়ার 2 দিন পর অশ্রুসিক্ত চোখে আদৃশের বাড়িতে আসে রিয়া। রিয়াকে কাঁদতে দেখে অস্থির হয়ে যায় আয়ানা। কয়েকবার জিজ্ঞাসা করার পর রিয়া চোখ মুছে হেসে বলে, জানিস আদৃশ ভাইয়া নিজেদের কোম্পানিতে আমার চাকরির ব্যবস্থা করে দিয়েছে, বেশ ভালো পোস্টে, স্যালারিও ভালো, আর এটাও বলেছে আমার এডুকেশন আর এক্সপিরিয়েন্স বাড়ার সাথে সাথে আমার পজিশনও বাড়বে। আমি প্রথমে রাজি হতে চাইনি, তখন ভাইয়া বলেছে তুমি আমার ছোট বোনের মতো, ধরে নাও আমি তোমার ভাই, আর আমি বড় ভাই হয়ে যদি ছোট বোনের জন্য কিছু করতে পারি তবে অনেক খুশি হব। বড় ভাইকে ফিরিয়ে দিও না প্লিজ। আর আমি তোমার যোগ্যতা না দেখে নিচ্ছি না, তোমার অবশ্যই যোগ্যতা আছে সেই পদে চাকরি করার। আমি আর না করতে পারিনি রে। জানিস আব্বু আম্মু কতটা খুশি হয়েছে, আদৃশ ভাইয়াকে এমনভাবে আদর করছিল যেন ভাইয়া সত্যিই তাদের ছেলে। তুই আসলেই অনেক ভাগ্যবতী, তোর কষ্ট দেখে আমি সবসময় তোর জন্য দোয়া করতাম যেন তোর কপালে অনেক ভালো কেউ থাকে, আমার মতো কপাল যেন কারোর না হয়। আমার দোয়া কবুল হয়েছে রে, তুই সত্যি অনেক ভালো কাউকে পেয়েছিস, সবসময় ভাইয়াকে আগলে রাখিস বোন। রিয়ার কথায় হাসি ফুটে ওঠে আয়ানার ঠোঁটে। আয়ানা জানতো আদৃশ অনেক ভালো, কিন্তু আয়ানার সেই ধারণাকেও ভেঙেছে আদৃশ। সে আয়ানার ধারণার চেয়েও বেশি ভালো। আদৃশের প্রতি সম্মান আরও কয়েক গুণ বেশি বেড়ে গেল আয়ানার মনে। এমন একজন জীবনসঙ্গী পেয়েছে ভেবে সাথে সাথে বরের কাছে শুকরিয়া আদায় করছে সে। আদৃশ যতটুকু পারছে আয়ানাকে হেল্প করেছে। এই কয়েকদিনে আয়ানার প্রতি দুর্বল হয়ে পড়েছে সে। কারণে অকারণে আয়ানাকে দেখতে ইচ্ছা করে,
কথা বলতে ইচ্ছা করে, কাজ ফেলে ছুটে চলে আসতে ইচ্ছা করে, তবুও নিজের অনুভূতিকে দমিয়ে রাখে সে। মানতে চায় না নিজের অনুভূতিকে, কিন্তু আয়ানার সামনে থাকলে নিজের বেহায়া দৃষ্টি তার উপর থেকে সরাতে পারে না। মেয়েটা নিজের ধ্যানে মগ্ন থাকে বলে হয়তো খেয়াল করে না। অন্যদিকে আয়ানাও আসক্ত হয়ে পড়েছে আদৃশের। লুকিয়ে চুরিয়ে আদৃশকে দেখতে ভালো লাগে তার। আদৃশ আশেপাশে থাকলে নিজেকে অনেক সুখী মনে হয় আয়ানার। যদিও আদৃশকে সে ভয় পায়, তবুও তার সংস্পর্শ ভালো লাগে আয়ানার। তবে কি প্রেমের আগমন ঘটল আদৃশ আর আয়ানার জীবনে? সবার কাছ থেকে দোয়া নিয়ে বেরিয়ে পড়ল আয়ানা এক্সাম হলের উদ্দেশ্যে। আজ মেডিকেল এক্সাম। আয়ানার কাছে এটা একটা যুদ্ধের চেয়েও কোনো অংশে কম নয়। তবে আজ আয়ানার ভয় পাচ্ছে না, কারণ যাই হোক না কেন তাকে চান্স পেতেই হবে। নিজের মায়ের জন্য কিছু একটা করতেই হবে, নিজেকে আদৃশের যোগ্য করে গড়ে তুলতেই হবে। সবাই তাকে নিয়ে অনেক আশা করে, সবার আশা পূরণ করতে হবে। এই কয়েকদিনে নিজেকে যেভাবে গড়েছে আয়ানা, বাকিটা সেই সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিয়েছে। তার বর যা করবেন তার ভালোর জন্যই করবেন আয়ানার বিশ্বাস। আদৃশ যাচ্ছে আয়ানার সাথে। অনু বেগমও আসতে চেয়েছিল, কিন্তু তিনি অসুস্থ, তাই আদৃশ আর আয়ানা দুজনেই বারণ করলো। আদৃশ ড্রাইভ করতে করতে বারবার আয়ানার দিকে তাকাচ্ছে। আজকে আয়ানাকে অন্যরকম লাগছে তার। সে ভেবেছিল হয়তো আয়ানা নার্ভাস ফিল করবে, কিন্তু আজকের আয়ানার মধ্যে সেই আলাদা আত্মবিশ্বাস দেখতে পাচ্ছে, যার মধ্যে নিজের ইচ্ছা স্বপ্ন পূরণের জোশ রয়েছে। গন্তব্যে পৌঁছানোর পর গাড়ি থেকে নামলো আয়ানা আর আদৃশ। আয়ানা আদৃশের ফোন থেকে মিথিলাকে কল করে তার অবস্থান জেনে নিল। যাওয়ার পূর্বে বেশ কিছু উপদেশ দিল আদৃশ। আয়ানা মনোযোগ সহকারে সবটা শুনল। হলে যাওয়ার জন্য পা বাড়াতে পেছন থেকে আবারও ডেকে উঠল আদৃশ। আয়ানা তার দিকে ঘুরতেই বলে উঠল, অল দ্য বেস্ট। আদৃশের কথার বিপরীতে চমৎকার একটা হাসি উপহার দিল আয়ানা। আদৃশও আলতো হাসলো। পা বাড়ালো আয়ানা নিজের স্বপ্ন পূরণের প্রথম ধাপে পাশ করার লক্ষ্য। 3 দিন পর মেডিকেল এক্সাম শেষ হয়ে যাওয়ায় এখন প্রেশার কিছুটা কম আয়ানার। এক্সাম বেশ ভালোই হয়েছে তার। এখন ভার্সিটির অ্যাডমিশনের জন্য পড়ছে সে। পড়া শেষ করে ওঠার পর হুট করে আদৃশ বলল, ছাদে যাবে? আয়ানা প্রথমে অবাক হলো, কারণ আজ পর্যন্ত এমন কিছু বলেনি আদৃশ। আজ যেন অন্য কিছু ছিল আদৃশের গলায়। আয়ানাও সম্মতি দিল যাওয়ার জন্য, কারণ সেও চায় আদৃশের সাথে সময় কাটাতে। ছাদের দোলনায় পাশাপাশি বসে আছে আদৃশ আর আয়ানা। দুজনের চোখ চাঁদের দিকে স্থির। বিশাল বড় চাঁদ উঠেছে আজ। চারপাশ চাঁদের আলোয় জ্বলজ্বল করছে। বেশ কিছুক্ষণ হয়েছে তারা নীরবেই পাশাপাশি বসে আছে। কারো মুখে কোনো কথা নেই। হয়তো অনেক কিছু বলার আছে, কিন্তু বলতে পারছে না। নীরবতা ভাঙল আয়ানার। চাঁদের থেকে দৃষ্টি সরিয়ে আদৃশের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, একটা প্রশ্ন করি। আদৃশও নিজের দৃষ্টি ফিরিয়ে আয়নার দিকে চাইল। আজ তার মন বেশ ভালো। মৃদু হেসে জবাব দিল। করো। আয়না সাহস পেয়ে বলল, আমি জানি না আমার এই বিষয়ে জানতে চাওয়া ঠিক কি না, তবে অনেক দিন ধরেই আমার মাথায় এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, আপনার বাবা কোথায়? এতদিন হলো আমি এই বাড়িতে এসেছি, কিন্তু আজ পর্যন্ত কাউকে আপনার বাবা সম্পর্কে কিছু বলতে শুনলাম না। না আপনার বাবার কোনো ফটো দেখেছি। কোথায় তিনি? আয়না নিজের কথা শেষ করে আদৃশের দিকে তাকাতেই ভয় পেয়ে গেল। এতক্ষণে শান্তশিষ্ট আদৃশ যেন এখন হিংস্র হয়ে উঠেছে। চাঁদের আলোয় তার রক্তাক্ত চোখ জোড়া স্পষ্ট দেখতে পাচ্ছে আয়ানা। আদৃশ বসা থেকে দাঁড়িয়ে গেল। আয়না দুই পাশে হাত রেখে তার দিকে ঝুঁকতেই চোখ বন্ধ করে ফেলল আয়ানা। আদৃশ তার কানের কাছে মুখ নিয়ে হিস করে বলল, আর কারোর কাছে এই প্রশ্ন করার সাহস করবে না, মনে থাকে যেন। ছাদের দরজায় ধূপ করে বাড়ি খাওয়ায় চোখ মেলল আয়ানা। সামনে আর আদৃশকে দেখতে পেল না সে। বুঝতে পারল চলে গেছে আদৃশ। চোখ জলে ভরে উঠল আয়ানার। চোখের পানি মুছে সে ভাবতে লাগলো, এমন কি কারণ থাকতে পারে যার জন্য আদৃশ এমন ব্যবহার করলো। এমনকি পরিবারের সদস্যরাও কখনো আদৃশের বাবার সম্পর্কে কিচ্ছু বলে না। এর পিছনে কি কোনো রহস্য আছে তবে?